তখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যখন কারাগারে বন্দী ছিলেন, তখন মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম খান, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও এম.এইচ কামরুজ্জামান। ওই সময় ভারতের সাথে যোগাযোগ রক্ষা করা থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করা সবকিছুতেই তারা সম্মুখ সারিতে ছিল। শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে বন্দী থাকা সত্ত্বেও তাকে রাষ্ট্রপতি করে প্রবাসী সরকার গঠন করেছিলেন ওই চার নেতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদকে করা হয় প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা যদি ওই সময় ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করতেন, তাহলে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালিত হতো না, কিংবা 9 মাসের মাঝে যুদ্ধ শেষও হতো না। সেক্ষেত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরও এরা যেন সবসময় আড়ালে ঢাকা পড়েছিলেন। তাদের পরিবারের সদস্য থেকে শুরু করে ইতিহাসবিদ সবার অভিযোগ যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই চার নেতাকে সঠিক মূল্যায়ন করা হয়নি। বারবার কেন এই কথাটি সামনে আসে? মূল্যায়ন বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? কার মূল্যায়ন করা উচিত ছিল? এই মূল্যায়ন কি কোন ধরনের হতে পারত? কিন্তু প্রবাসী সরকারের স্তম্ভ 4 জন না, 6 জন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস নিয়ে একাধিক বই লিখেছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের স্তম্ভ 4 জন না, ছিলেন 6 জন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ ও মুক্তিবাহিনী প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানী এই দুজনের নাম এই তালিকায় যুক্ত করেননি তিনি। 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসার পর তারা প্রত্যেকে শেখ মুজিবের ছায়ায় ঢাকা পড়ে গেলেন। এটা তো আওয়ামী লীগের সরকার ছিল এবং শেখ মুজিব ছিলেন আওয়ামী লীগের প্রধান নেতা। এরকম একটি ধারণা তৈরি করানো হলো যে তিনি দেশ স্বাধীন করেছেন, অন্যদের ভূমিকা চাপা পড়ে গেল। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবার হত্যা হলেন। শেখ মুজিব সরকারের পতন হলো। তারপর খন্দকার মোস্তাকের নেতৃত্বে সরকার গঠন হলো। তখন আওয়ামী লীগের বলেই খন্দকার মোস্তাক হয়ে গেলেন ভিলেন। সেই সময় ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এম.এ.জি. ওসমানী। তখন থেকে এই দুজনই ওই বয়ান থেকে বাদ পড়ে গেলেন। খন্দকার মোস্তাক এবং এম.এ.জি. ওসমানীর কথা আপাতত এই আলোচনা থেকে বাদ দিলে বাকি যে 4 নেতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, তখন তাদেরকে বন্দী করা হয়। শেখ মুজিব হত্যার প্রায় 2.5 মাস পর 1975 সালের 3রা নভেম্বর ওই 4 জনকেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। পরবর্তীতে দল হিসেবে আওয়ামী লীগ ওই দিনটিকে জেল হত্যা দিবস পালন করে আসছে। লেখক মহিউদ্দিন আহমেদ বলেন, 1972 সালে বাংলাদেশে ফিরে এসে শেখ মুজিব কোনোদিন জানতে চান নাই যে এই 9 মাস তারা প্রবাসী সরকার কি করে যুদ্ধ পরিচালনা করেছেন। শেখ মুজিব তার শাসনামলে 3.5 বছরে মুজিবনগর ওই জায়গাটা কখনো দেখতেও যাননি এবং কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে ছিল বাংলাদেশ সরকারের সদর দপ্তর। সেখানে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন থাকতেন। তিনি যখন কলকাতায় গিয়েছিলেন সেই বাড়িটিও তিনি কখনো দেখতে যান নাই। অর্থাৎ এই প্রবাসী সরকারের ব্যাপারটা শেখ মুজিব কখনো অনুমোদন করেন নাই। শেখ মুজিবুর রহমানের এই সব পদক্ষেপ থেকে বোঝা যায় যে তিনি অপশনটা পছন্দ করেন নাই। লেখক মহিউদ্দিন আহমেদ আরো বলেন, 1972 সাল থেকে আওয়ামী লীগের এই 4 নেতা ধীরে ধীরে আড়ালে চলে গেলেন। 1974 সালে শেখ মুজিব সরকারের মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন আহমেদকে বিদায় করে দেওয়া হলো। বাকি 3 জন শেখ মুজিবুর রহমানের খুব অনুগত ছিলেন, সেই কারণে টিকে গেলেন বলেছিলেন এই বিশ্লেষক। 4 নেতার প্রতি শেখ মুজিবুর রহমানের এ ধরনের উদাসীনতা বা অবহেলার বিষয়টি উঠে আসে তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদের বক্তব্যেও। তিনি বিবিসি বাংলাকে একবার বলেন, বঙ্গবন্ধু তখন পাকিস্তান কারাগারে অন্তরীণ, যুদ্ধের সাথে ওনার সরাসরি সম্পৃক্ততা ছিল না, উনি তো আত্মসমর্পণ করে চলে গেলেন। যদিও ওনার সিম্পলটা
মুক্তিযুদ্ধের সময় অনেক কাজে লেগেছিল, ফলে লিডারশিপের দায়িত্ব পড়ল তাজউদ্দিন আহমেদের কাঁধে। তারা বিপ্লবী চেতনা ধারণ করে যে দক্ষতার সাথে সরকার গঠন করলেন, কিন্তু বঙ্গবন্ধু দেশে ফিরে মুক্তিযুদ্ধের কথা একবারও জানতে চাইলেন না, বলেছিলেন শারমিন আহমেদ। শেখ মুজিবুর রহমান বেঁচে থাকাকালীন তিনি 4 নেতাকে এক পাশে সরিয়ে রেখেছিলেন। 1975 সাল পরবর্তী সময়ে দল হিসাবে আওয়ামী লীগ ও তাদেরকে অমূল্যায়ন করেছে।